সময়ের বেড়াজালে আমরা সবাই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি। আমাদেরকে সময় ধোঁকা দিয়ে চলে যাচ্ছে প্রতিনিয়ত। যখন আমরা সেটা অনুভব করি তখন অনেকটা দেরি হয়ে যায়। তাই আমাদের উচিত যে কোনো সময়কে সঠিকভাবে কাজে লাগানো, যেন এই নিয়ে আমাদের পরে কোনো আফসোস না থাকে। শিমু সাফওয়ানের বাসায় এসেছে গোটা 7 দিন হয়ে গেল। কোনো রকম বই পড়ে টিভি দেখে সময় পার হয়ে যাচ্ছে ওর। কখনো হয়তো সে ভাবেনি তার এত বড় লোকের বাড়িতে বিয়ে হবে। এইসব কিছুই ছিল তাদের কাছে ছেঁড়া কাঁথায় থেকে লক্ষ টাকা স্বপ্ন দেখার মতন। কিন্তু সৃষ্টিকর্তা যে ভাগ্যর মতো অলৌকিক একটা জিনিস রেখেছে, এই ভাগ্য যখন ফলে যায় মানুষ মিসকিন থেকে লাখপতি হয়ে যায়, আবার লাখপতি থেকে মিসকিন হয়ে যায়। সাফওয়ানের এই ফ্ল্যাটে রয়েছে 3টি কামরা, যার একটি কামরায় সে থাকছে, অন্যটিতে সাফওয়ান, আর একটি কামরা খালি পড়ে আছে। মাঝে মধ্যে তার নিজের কাছে ভাবতে অবাক লাগে, তারা তো স্বামী স্ত্রী, তাদের মাঝে কি এই যোজন যোজন দূরত্ব মানায়? তখনই তার ভেতরে সত্তা বলে ওঠে, মানায়। নিজের আত্মসম্মান প্রতিষ্ঠিত করতে চাইলে এটা মানায়। যদি দ্রুত তুমি তাকে ক্ষমা করে দাও, তবে আবার সে একই ভুল করতে পারে। যদি সে সত্যিই নিজের ভুল শুধরে নিতে চায়, তাহলে তাকে পরখ করো, যেন একই ভুল বারবার না হয়। মুমিন ব্যক্তি একবারই ধোঁকা খায়, বারবার নয়। শিমু সেই ভুল করবে না, সাফওয়ানকে পরখ করবে গভীরভাবে। এতে একটু সময় লাগলো, দোষের কিছু নেই। শিমু নিজের চিন্তা ভাবনা রীতি ঘটিয়ে রান্নাঘরে চলে গেল। সাফওয়ান বলে গেছিল আজকে ফিরতে রাত হবে, তাই সেও রান্নাঘরে দেরি করে ঢুকেছে। উদ্দেশ্য, কই মাছ টমেটো দিয়ে ভুনা করবে আর সাথে আলু ভাজি করবে। 2 জন মানুষ, বেশি রান্না করলে খাবার অপচয় হতে পারে। কোমরে ওড়না গুজে রান্না করা শুরু করে দিল। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে রান্না শেষ করলো। কিছু সালাদ আইটেম কেটে টেবিলে সবকিছু গরম গরম সাজিয়ে রাখলো। ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে যাওয়ায় ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। এরই মাঝে সাফওয়ান ডোরবেল বাজালো, কিন্তু কয়েকবার বাজানোর পরও শিমু দরজা খুলল না। শিমুর ফোনে কয়েকবার কলও দিল, কিন্তু শিমুর ফোন ড্রয়িং রুমে থাকায় সেটাও রিসিভ হলো না। সাফওয়ান ভীষণ চিন্তিত হলো। সাফওয়ান আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। শিমু যতক্ষণে বের হয়েছে, ফোনের কল বাজতে বাজতে কেটে গেছে। সাফওয়ান শেষবারের মতো কলিং বেল বাজালো। শিমু দ্রুত দরজা খুলে দিল। শিমু দরজা খুলতেই তার চোখে পড়ল সাফওয়ানের বিধ্বস্ত চেহারা। সাফওয়ান তাড়াহুড়ো করে ভিতরে ঢুকে গিয়ে শিমুকে স্পর্শ করতে গিয়েও করল না। তুমি ঠিক আছো তো? এতবার কলিং বেল বাজালাম, ফোনে কল করলাম, কোনোটাই কেন ধরলে না? সাফওয়ানের অতিরিক্ত অস্থিরতার কারণে আপনির বদলে তুমি হয়ে গেছে। শিমু দুঃখিত হয়ে উত্তর দিল, আম সরি, আসলে রান্না শেষে আমি ঘেমে গেছিলাম, তাই শাওয়ার নিতে গেছিলাম, যার জন্য আমি শব্দ শুনতে পাইনি। ওহ। সাফওয়ান ছোট করে ওহ বলে নিজের ঘরের দিকে চলে গেল। শিমু বুঝতে পারল সাফওয়ান ভীষণ ক্লান্ত, তাই ওর সাথে তেমন কথা বলল না। শিমু এই 1 সপ্তাহে বুঝতে পেরেছে সাফওয়ান কফিতে আসক্ত, তাই সে কিচেনে চলে গেল কফি বানাতে। সাফওয়ান ফ্রেশ হয়ে বিছানায় বসেছে। দরজা খটখটানির শব্দ পেয়ে দরজার দিকে তাকালো। আসবো? আসুন, আমি তো বলেছি আমার রুমে আসতে আপনি অনুমতি নেবেন না। শিমু কোনো বক্তৃতায় না জড়িয়ে সাফওয়ানের কাছে এগিয়ে গেল। হাতে রাখা কফির মগটা সাফওয়ানের দিকে এগিয়ে দিল। আপনার হয়তো এটা প্রয়োজন। সাফওয়ান শিমুর হাতের দিকে তাকালো। এই মুহূর্তে তার সত্যি 1 কাপ কফির প্রয়োজন ছিল। আজকে অফিসে ক্লায়েন্টের সাথে তর্কে জড়িয়ে পড়েছিল, যার দরুন মাথাটা ভীষণ ধরেছে। ধন্যবাদ। চাইলে কিন্তু আপনার জন্য 1 কাপ আনতে পারতেন। আমি কফি খাই না। ও। সাফওয়ান কফি খেতে খেতে প্রশ্ন করল, আচ্ছা, আপনি তো আমাকে পছন্দ করেন না, তাহলে আমার কেয়ার করেন কেন? আসলে আমি মানুষটা একটু উদার প্রকৃতির, তাই। সাফওয়ান মুস্কি একটা হাসি দিয়ে বলল, কতটা উদার দেখতেই পাচ্ছি। এতদিন যাবৎ ভালোবাসার আবদার করছে, উদারতা দেখিয়ে সেটাও তো দিতে পারেন নাকি? আপনাকে দেখলে আমার অদ্ভুত অনুভূতি হয়, ঠিক ঘৃণা নয়, যেটা আপনাকে আমার করা উচিত। সাফওয়ান মুস্কি এসে উঠে গিয়ে শিমুর কানের কাছে ফিসফিস করে বলল, যেদিন আপনি এই অনুভূতির স্বাদ পাবেন, সেদিন আপনি সম্পূর্ণ আমার হবেন।
শিমুর একটু লজ্জা লজ্জা অনুভূত হয়। কেন হয় সে সেটা জানে না। শিমু নিজের কক্ষের দিকে যেতে যেতে বলল, আপনার খিদে পেলে আমাকে ডেকে দিন। সাফওয়ান মনে মনে বলল, খিদে তো লেগেছে, প্রেম প্রেম খিদে লেগেছে আমার। এত রাতে আমানের ফোন দেখে অনিকা অবাক হলো। ছেলেটা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। আগে এরকম ছিল না। প্রথম প্রথম যখন আয়ান ভাইয়ার সাথে সাথে আসতো তখন তাকে দেখে মনে হতো ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিন্তু যেই থেকে নিজের অনুভূতি সম্পর্কে ওকে জানিয়েছে সেই থেকে শুরু করলো মিস্টার অভদ্র হয়ে যাওয়া। সেদিন দেখতে আসার পর থেকে ছেলেটা আরও বেপরোয়া হয়ে গেছে। হুটহাট কল দিচ্ছে, আবার দেখা করার আবদার করছে। ছেলেটা যে ভয়ঙ্কর প্রেমিক পুরুষ এটা তা জানা হয়ে গেছে। প্রেমিক পুরুষ ভালো, কিন্তু ভয়ঙ্কর প্রেমিক পুরুষ একটু বেশি ভালো হয়। এরা তাদের প্রিয়তমার জন্য সবই করতে পারে। অনিকা ভাবনার ইতি টেনে কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম। মেয়েলি কণ্ঠ পেয়ে আয়ানের চিত্ত শান্ত হলো। যতবার এই কণ্ঠ শুনে ততবার তাকে একান্ত নিজের করে নেওয়ার ইচ্ছেটা মাথাচাড়া দিয়ে ওঠে। নিজেকে শান্ত করে নিজেই নিজেকে আশ্বাস দেয়, আর অল্প কিছুদিন, তারপর সে একান্তই তোর, যাকে হারানোর ভয় তোকে আর কুরে কুরে খাবে না। দাদি রহিমাকে দিয়ে পা টেপাচ্ছে। কালকে রাতে সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। সাফওয়ান আর শিমু বাড়িতে এসেছে। এসে পায়ের ওপর পা তুলে তাকে দিয়ে সব কাজ করাচ্ছে। নাতি, ছেলের বউ, তার পাশে না থাকায় শিমুকে সে কিছুই বলতে পারছে না। এই দুঃস্বপ্ন দেখার পর থেকে রাজিয়া বেগমের আত্মা শুকিয়ে আছে, শরীরও কেমন ম্যাচম্যাচ করছে। আয়ান দাদির ঘরের কাজ দিয়ে নিজের ঘরে যাচ্ছিল। দাদিকে এত রাতে জাগতে দেখে দাদির ঘরে প্রবেশ করলো। গিয়েও দেখলো রহিমা খালা পা টিপছে আর ঘুমে ঢুলছে, কিন্তু বুড়ির চোখে ঘুম নেই। আয়ান রহিমা খালাকে চলে যেতে বলে নিজেই দাদির পা টিপে দিতে শুরু করলো। কথায় কথায় দাদিকে জিজ্ঞেস করলো, ঘুমাচ্ছ না কেন? ঘুম কি আমার আর আছে? কেন? ঘুম তো আমার কবেই উড়ে গেছে, যেদিন থেকে আমার নাতি গরিব একটা মেয়েকে বিয়ে করেছে। জানিস আমার কত স্বাদ ছিল? আয়ান দাদির কথা শেষ করতে না দিয়ে বলল, দাদি আমার ঘুম পেয়েছে, আমি আসছি। নিজের কথা শেষ করা আয়ান আর এক সেকেন্ডও দেরি করলো না। দ্রুত দাদির কক্ষ থেকে বেরিয়ে গেল। রাজিয়া বেগম নাতির চলে যাওয়ার দিকে বিষণ্ণ চোখে তাকিয়ে রইলেন। তার কথা শোনার মতো কেউ নেই। একটি সুন্দর সন্ধ্যা শিমু ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সাফওয়ান আজকে বাসায় আছে। সাফওয়ান ড্রয়িং রুমে থাকায় শিমু রুম থেকে বের হচ্ছে না। সাফওয়ানের সামনে গেলে নিজের মধ্যে একরকম জড়তা অনুভূত হয়। ওর কেন এই জড়তা সেটা শিমু জানে না। সাফওয়ানের চোখে গভীর প্রণয় দেখলে মনে হয় সবকিছু ভুলে যেতে, কিন্তু তার যুবতী মন সাফওয়ানের জন্য তীব্র অভিমান পুষে রেখেছে। তার ইচ্ছে করে সাফওয়ানের বুকে মাথা রেখে সেই সব রাতের কথা জানাতে, যে রাতগুলোতে সে নির্ঘুম কাটিয়েছে। জানাতে ইচ্ছে হয় মানুষের কথার দ্বারা কত অপমান মুখ বুজে সহ্য করেছে, কিন্তু অতিরিক্ত চাপা স্বভাবের হওয়ার জন্য ও এগুলো কিছুই বলতে পারে না। অতিরিক্ত অভিমানে দুচোখ ভেঙে জল পড়তে শুরু করলো। এক পর্যায়ে মেঝেতে পা ভেঙে বসে পড়ল শিমু। সাফওয়ান আজকে পরিপূর্ণভাবে নিজেকে ধাতস্থ করে নিয়েছে। শিমু তার কাছে এসেছে গোটা 1 মাস হয়ে গেল, কিন্তু তাদের সম্পর্কের বিশেষ কোনো উন্নতি হয়নি। সে নিজের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করছে, কিন্তু শিমু এখনও নির্বিকার। সে আর শিমুর অবহেলা সইতে পারছে না। অনেক তো হলো অনুভূতির লুকোচুরি, আর সে কোনো লুকোচুরি খেলতে চায় না। সে চায় এবার নিজের প্রেয়সীকে আপন করে পেতে। নিজের সাথে বোঝাপড়া করে সাফওয়ান সোজা শিমুর ঘরের দিকে চলে যায়, কিন্তু গিয়ে দেখল শিমু রুমে নেই। ব্যালকনির দিকে ধীর পায়ে এগিয়ে যেতে এক কান্নারতা রমণীর দিকে দৃষ্টি আটকে গেল, যে রমণী হাঁটুতে মুখ গুজে গুনগুনিয়ে কান্না করছে, যার দীর্ঘ কালো কেশ পিঠ জুড়ে লুটুপুটি খাচ্ছে। সাফওয়ান হাঁটু ভেঙে শিমুর কাছ ঘেঁষে বসল। এই রমণী কান্না করাতে এতটাই বিভোর যে তার সামনে যে কেউ বসে আছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সাফওয়ানের ভীষণ ইচ্ছে করল রমণীকে নিজের বুকে আগলে নিতে। জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, ওগো রমণী, তোমার এত দুঃখ কিসের? ওর মধ্যে হঠাৎ কোথা থেকে যেন একরাশ অধিকার বোধ তৈরি হলো।
হাত বাড়িয়ে আগলে নিল নিজের প্রেয়সীকে। শিমু পুরুষালী হাতের ছোঁয়া পেয়ে একটু ভরকালো, থমকালো, স্তব্ধ হয়ে গেল। নিজের লুকোনো কান্না কারো সামনে প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে সাফওয়ানের বুক থেকে মাথা তুলতে চাইল, কিন্তু সাফওয়ান তুলতে দিল না। জোর করে মাথা নিজের বুকে চেপে রাখল। শিমু স্পষ্ট শুনতে পেল সাফওয়ানের বুকের অস্বাভাবিক দুঃখপুকানি। দীর্ঘ সময় কেটে গেল নীরবতার মধ্যে। নীরবতা ভেঙে সাফওয়ান বলে উঠল, শিমু, আমরা কি পারি না আমাদের মাঝের এই যোজন যোজন দূরত্ব রীতি টানতে? আমরা কি পারি না আমাদের একটা সুখের সংসার সাজাতে? শিমুর কাছে সাফওয়ানের কণ্ঠ ভীষণ কাতর শোনালো। কি সহজ আবদার! ইতিমধ্যে সাফওয়ানের হাতের বাঁধন আলগা হয়ে গেছে। শিমু সাফওয়ানের বুক থেকে মাথা তুলে সাফওয়ানের চোখের দিকে তাকায়। সাফওয়ান লক্ষ্য করল শিমুর চোখ অসম্ভব রকম লাল হয়ে আছে। কান্না করার ফলে নাকের ডগাও ফুলে লাল হয়ে গেছে। শিমুর অভিমানে পরিপূর্ণ অক্ষি কোটরে জল থই থই করছে। সাফওয়ান শিমুর নীরবতা দেখে আবার প্রশ্ন করল, বলুন না আমরা পারি না অতীত ভুলে গিয়ে আবার সবটা নতুন করে সাজাতে? হঠাৎই অভিমানী মেয়েটা একরাশ অভিমান নিয়ে বলতে শুরু করলো, কোনটাকে ভুলে যেতে বলছেন সাফওয়ান আপনি? বাসরাতে স্ত্রীকে প্রত্যাখ্যান করে চলে যাওয়াকে, নাকি প্রতিনিয়ত আমার অপমানিত হওয়াকে, নাকি নিজের সম্মান বিকিয়ে দিয়ে একটা মেয়ে শ্বশুর বাড়িতে পড়ে থাকাকে, নাকি দিনের পর দিন আপনার দাদির কটু কথা শোনাকে? আপনার যখন এতটাই আমাকে অপছন্দ, তবে কেন বিয়ে করেছিলেন আমায়? প্রতিনিয়ত আপনার আত্মীয়রা, প্রতিবেশীরা আমাকে ঠাট্টা তামাশা করত, আম্মা আড়াল করত, কিন্তু আমি টের পেয়েই যেতাম। শিমু কিছুক্ষণ থেমে আবার বলতে শুরু করলো, আপনি কি কখনো চিন্তা করেছেন বিয়ের রাতে একটা মেয়ে কতটা আশা স্বপ্ন বুকের মাঝে পুষে রাখে? কিন্তু সেদিন আপনি এলেন না। আমি পুরো রাত আপনার জন্য বসেছিলাম। সকালবেলা আপনার দাদি এসে বলল আমি নাকি অপয়া, কলঙ্কিনী, তাই তার নাতি আমাকে ফেলে চলে গেছে। আপনার দাদি প্রতিনিয়ত আপনার চলে যাওয়ার জন্য আমাকে দায়ী করত। বিয়ের পরে বাবা কতবার আপনার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু আমি বাবাকে মিথ্যে বলেছি। নিজের কষ্টগুলোকে আড়াল করে আমি বাবার সাথে হাসি মুখে কথা বলেছি। শিমু এবার অসহায়ের মতো সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমি কি এতটাই অপয়া? আমি যেটাই ধরতে যাই সেটাই কেন দুঃখ হয়ে যায় বলতে পারেন? আমিও তো আপনার জন্য এক বুক ভালোবাসা নিয়ে এসেছিলাম, কিন্তু আপনার প্রত্যাখ্যান পেয়ে সেগুলো কেমন ফিকে হয়ে গেছে। আমিও চাই সব ঠিক করে নিতে, কিন্তু আমার ভয় হয় যদি আপনি আবার আমাকে ছেড়ে চলে যান। আমি জানি আমি কোনো অবুঝ কিশোরী নই, কিন্তু আপনাকে আঁকড়ে বাঁচতে চাই। আমি আপনাকে ভালোবেসে বৃদ্ধ হতে চাই, কিন্তু পুরনো কথাগুলো মনে পড়লে আমার বুকের ভিতরে হাহাকার করে ওঠে, মনের মাঝে তীব্র অশান্তি হয়। আমি এই সব কিছুর থেকে নিস্তার পেতে চাই সাফওয়ান। আমি আপনাকে ভালোবাসতে চাই। মোম যেমন আগুনের স্পর্শ পেয়ে গলে যায়, শিমু তেমন সাফওয়ানের উষ্ণ স্পর্শ পেয়ে নিজের বুকের মাঝে রাখা সকল কষ্ট প্রকাশ করে দিচ্ছে। আজ নিজেকে অনেক হালকা মনে হচ্ছে শিমুর। নিজের সব অভিযোগ প্রকাশ করতে পেরে মনে শান্তি লাগছে ওর। খুব কাঁদতে ইচ্ছে করছে। সাফওয়ান শিমুকে আবার বুকের মাঝে আগলে নিল। শিমু আবারও কাঁদতে শুরু করলো। এই কান্না যেন দীর্ঘকালের অভিমানের পাহাড় ধসে পড়ার কান্না। সাফওয়ান শিমুর সমস্ত অভিযোগ মন দিয়ে শুনছে। নিজের করা ভুলের জন্য সে সত্যি অনুতপ্ত। নিজের রাগ জেদকে প্রাধান্য না দিলে হয়তো আজকে মেয়েটার এই পাহাড় সমান অভিমান দেখতে হতো না। তাদের ভালোবাসাময় একটা সংসার হতো এতদিন। সাফওয়ান শিমুর মাথা তুলে নিজের দিকে ঘোরালো। শিমু কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছে নিজের। সাফওয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আমি আপনার সাথে অনেক অনেক অন্যায় করেছি, আমি জানি। আমি সেগুলোকে শুধরে নিতে চাই। আমার এই ভুলগুলো শুধরে নেবার জন্য আমি আপনার থেকে একটা সুযোগ চাই। দয়া করে আমাকে ফেরাবেন না। সাফওয়ান আবার কাতর স্বরে বলল, আমি গ্রামে বিয়ে করার জন্য মোটেই রাজি ছিলাম না, কিন্তু মায়ের কথা এক প্রকার বাধ্য হই মায়ের কথা রাখতে। মা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। আবার আমার বন্ধুরা আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করতে শুরু করে। এদিকে মা বাবার চাপ, অন্যদিকে বন্ধুদের ঠাট্টা, সব মিলিয়ে আমি অতিষ্ঠ হয়ে পড়েছিলাম।
মায়ের কথা রাখতে আপনাকে বিয়ে করলাম ঠিকই, কিন্তু আপনাকে মেনে নিতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আপনি জানলে অবাক হবেন, আমি আপনাকে বিয়ের আগে একবারের জন্য দেখিও নি। কবুল বলার পরেই আমি বিয়ের আসর ছেড়ে চলে এসেছিলাম। আপনার বাবা আমাকে আটকাতে গেলে আমি তাকে বলেছিলাম আমার জরুরি কাজ পড়ে গেছে। আপনার বাবা সেটা বিশ্বাসও করে নিয়েছিল, হাসি মুখে বিদায় দিয়েছিলেন আমাকে। মা ওই দিকটা সামলে নিয়েছিল সেদিন, তাই কোনো ঝামেলা হয়নি। নিজের সাথে অনেক বোঝাপড়ার পর সিদ্ধান্ত নিলাম। মা আমাকে জোর করে বিয়ে করিয়েছে, কিন্তু আমি চাইলে সংসার নাও করতে পারি। নিজের জেদকে প্রাধান্য দিয়ে ঢাকায় চলে এসেছিলাম। ঢাকায় এসে মাকে বলেছিলাম আমি আপনার সাথে সংসার করতে চাই না। সেই দিনের পর থেকে টানা 2 মাস আমার সাথে মায়ের কোনো যোগাযোগ ছিল না। এর মাঝে আয়ান এলো আমার বাসায় হুট করে। ওকে দেখে আমি অবাকই হই। ও আমাকে আমার ভুলগুলো সম্পর্কে অবগত করে। ইতিপূর্বে আপনার কথা মনে পড়ল, আমি আমার জেদকেই প্রাধান্য দিয়েছি। আয়ান যখন আপনার সাথে আমার করা অন্যায়গুলো সম্পর্কে ধারণা দিল, তখন আমি বুঝতে পারলাম নিজের জেদের বশে আমি আমার স্ত্রীকে কতটা কষ্ট দিয়েছি। ধীরে ধীরে আমার চিন্তাধারা বদলালো। আপনার প্রতি আমার অনুভূতি কাজ করতে শুরু করলো। আয়ানকে নিজের মনের কথাগুলো বললাম। আয়ান আমাকে আশ্বস্ত করলো সব ঠিক হয়ে যাবে। আমিও নিজের করা ভুলগুলোর জন্য আপনার কাছে ক্ষমা চাইতে মরিয়া হয়ে উঠলাম। আয়ানের সাথে গেলাম বাড়িতে, যে সম্পর্কে বাড়ির কেউ কিছুই জানতো না। যাবার পরের দিনই বাবা আমাকে আলাদা ডেকে নিয়ে অনেক বকাঝকা করলেন। বাবাকে কোনো রকমে আয়ান সামলে নিল। বাবাও শান্ত হলেন। আমি তারপর থেকে নিজের সবটা দিয়ে চেষ্টা করছি নিজের ভুল শুধরে নেবার। আপনি কি আমাকে এখনো ক্ষমা করবেন না শিমু? আমি সত্যি চাই আপনার সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটাতে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি শিমু। সাফওয়ান এবার আরও অসহায় কণ্ঠে বলে উঠল, আমি তো ভুল করেছি আমি জানি, সেই জন্য আমি ভীষণভাবে অনুতপ্ত। আমি আর এই অপরাধ বোধ নিয়ে বাঁচতে চাই না। আপনি দয়া করে আমাকে এই অপরাধ বোধ থেকে মুক্তি দিন। একটি বিষাদময় রাতের শেষে একটি সুন্দর প্রভাতের আগমন, যে প্রভাত মুছে দেবে হয়তো বিষাদের ঘনঘটা। প্রভাতে সেই মিষ্টি আলো পৌঁছে যাবে সব আনাচে কানাচে, জাগাবে হয়তো কোন এক প্রেমিক পুরুষের জন্য তার প্রেয়সীর হৃদয়ে প্রেম। ভেঙে যাবে হয়তো পাহাড় সমান অভিমানের বাধা। সূর্যের মিষ্টি আলো চোখে পড়তেই ঘুম ছুটে গেল সাফওয়ানের। চোখ খুলতেই নিজের বুকে প্রেয়সীকে আবিষ্কার করে তার চিত্ত পুলকিত হলো। হৃদয় জানান দিল এবার বুঝি প্রেয়সীর অভিমান ভাঙবে। এই প্রথম তারা দুজন এত কাছে পুরো একটি রাত কাটিয়ে অভিমান বিলাস করল। মৃদু শব্দে সাফওয়ান শিমুকে ডাক দিল, উঠুন, সকাল হয়েছে। সাফওয়ানের ডাকে ঘুম ছুটে গেল শিমুর। পিটপিট করে চোখ খুলতেই সাফওয়ানের বুকে নিজেকে আবিষ্কার করল। মনে পড়ে গেল কাল রাতের কথা। সবকিছু মনে পড়তেই লজ্জায় দুগাল রাঙা হয়ে গেল। কিশোরী মেয়েদের মতো কালকে কি করছে ভাবতেই যুবতী মন অশান্ত হয়ে উঠল। লজ্জায় মাটির বুকে নিজেকে আড়াল করতে মন চাইল। দ্রুত সাফওয়ানের বুক থেকে মাথা সরিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। এভাবে সারা রাত বেকায়দায় কাটানোর জন্য শরীরে কিছুটা ব্যথা অনুভূত হলো। সাফওয়ান শিমুর সামনে উঠে দাঁড়ালো। তারপর শিমুর দিকে একটু নিচু হয়ে শিমুর কপালে নিজের ওষ্ঠ স্পর্শ করালো। শিমুর সর্বশরীর কাঁপুনি দিয়ে উঠল যেন। এটা ওর কাছেও প্রথমবার ছিল, যার জন্য একটু অপ্রস্তুত হয়ে গেল। সাফওয়ান শিমুর দিকে তাকিয়ে অমায়িক হাসি দিয়ে বলল, কান্নাকাটি করে তো অবস্থা খারাপ করে ফেলছেন। রাতে তো আমার বা আপনার কারোরই কিছু খাওয়া হয়নি। আমি ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি খাবার কিনতে, আপনি সে পর্যন্ত ফ্রেশ হয়ে নিন। সাফওয়ান নিজের বাক্য শেষ করে আবার একটু হাসি দিয়ে চলে গেল নিজের কক্ষে। শিমুর মনে হলো আজ তার কাছে সাফওয়ানকে অনেক বেশি ভালো লাগছে। এই যে তার এই মিষ্টি হাসিটা যেন হৃদয়ে গিয়ে লেগেছে। নিজেকেও ভীষণ হালকা লাগছে ওর। সাফওয়ানের এই হাসিটা দেখার জন্য যুগ যুগ বাঁচতে ইচ্ছা করছে। আয়ান আর আলতাফ প্রাতঃ ভ্রমণ শেষে বাসায় ফিরেছে মাত্র। রাজিয়া বেগম তাদের কাছে 2 গ্লাস পানি নিয়ে এসে বসলেন। আলতাফের দিকে 1 গ্লাস পানি এগিয়ে দিতে দিতে বললেন, আমার মনে হয় বিয়ে নিয়ে এবার আমাদের পরিবারের সাথে কথা বলা দরকার। মা,
ঠিকই বলছেন, এবার আমাদের এই বিষয় নিয়ে আগানো প্রয়োজন। আর সাফওয়ানকেও আমি এই ব্যাপারে আজকেই জানাবো। কি বলো আয়ান? আব্বু, আপনি ভাইয়ার সাথে কথা বলুন। অনিকা আড়াল থেকে সব কথা শুনে নিজের কক্ষের দিকে দৌড়ে চলে গেল। তার ভীষণ লজ্জা লাগছে। অবশেষে তার প্রণয় কুমার তার হবে ভাবতেই সারা শরীর জুড়ে অদ্ভুত শিহরণ হচ্ছে। নিজের কক্ষে রাখা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে লাল ওড়না দিয়ে মুখ ঢেকে দেখল কেমন লাগে। বধূ বেশে নিজেকে কল্পনা করতে দুগালে রক্তিম আবাদ ছড়িয়ে পড়ল। আচ্ছা, আমানের কেমন অনুভূতি হবে যদি সে জানতে পারে খুব শীঘ্রই তাদের বিয়ে হচ্ছে? না না, সে আর ভাবতে পারছে না। লজ্জায় আড়ষ্ট হচ্ছে বারবার। সাফওয়ান আজকে নিজের কর্মক্ষেত্র থেকে দ্রুত প্রস্থান করে শপিং মলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বউকে তেমন কিছু দেওয়া হয়নি তার। পরে বউ তাকে কৃপণ বলুক, সে সেটা চায় না। গাড়ি পার্কিং লটে রেখে বেরিয়ে গেল শপিং মলের দিকে, উদ্দেশ্য বউকে উপহার দেওয়ার। শপিং মল থেকে বের হতে হতে বিকেল হয়ে গেল। মনে মনে বলল, মেয়েদের জিনিস ক্রয় করা ভীষণ কষ্টসাধ্য, এটা মেয়েরাই ভালো করতে পারে। এরপর শপিং ব্যাগগুলো গাড়িতে রেখে বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাসায় পৌঁছে দুবার কলিং বেল চাপতেই শিমু দরজা খুলে দিল। শিমু সাফওয়ানের হাতের দিকে তাকাতে অবাক হলো। প্রায় 10-12টির মতো শপিং ব্যাগ। সাফওয়ান শিমুর দিকে ব্যাগগুলো এগিয়ে দিয়ে বলল, এগুলো তোমার জন্য। শিমু সাফওয়ানের হাত থেকে ব্যাগগুলো নিতেই সাফওয়ান গিয়ে ড্রয়িং রুমে রাখা সোফার উপর বসে পড়ল। শিমুকে উদ্দেশ্য করে বলল, আজকে রাতে আমরা ঘুরতে বের হব। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটি শাড়ি পরে তৈরি হয়ে নেবেন। প্রতিটা মেয়েই তার প্রিয় মানুষের দেওয়া ছোট ছোট উপহারগুলোতে পাহাড় সমান আনন্দ খুঁজে পায়। শিমু তার ব্যতিক্রম নয়। সেও তার স্বামীর দেওয়া উপহারগুলো পেয়ে ভীষণ খুশি হয়েছে, কিন্তু সেটা প্রকাশ করল না। নিজের পছন্দ মতো একটি কালো রঙের শাড়ি বেছে নিল শিমু। আয়নার সামনে গিয়ে গায়ে জড়াতেই নিজেকে দেখে নিজেই মুগ্ধ হলো। অনেকদিন পরে যেন নিজের মাঝে নিজেকে খুঁজে পেল। মাথায় ম্যাচিং করে কালো রঙের একটা হিজাব পরে নিল। হাত ভরে চুড়ি পরে হাত নাড়াচাড়া করলো। চুড়িতে ঝনঝন করে আওয়াজ হতেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। ইচ্ছে করলো ঠোঁটে আজ লাল টকটকে লিপস্টিক নিতে। নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে ঠোঁটে রক্তরাঙা লিপস্টিক নিল, চোখে কালো কাজল নিতে ভুলল না। নিজের স্বাদ সম্পূর্ণ হতে আয়নায় নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিল কয়েকবার। মনে মনে বলে উঠল, সব কিছু একদম পারফেক্ট। সাফওয়ান অনেকক্ষণ যাবৎ শিমুর জন্য অপেক্ষা করছে, কিন্তু এখন পর্যন্ত রুম থেকে বেরোনোর নামগন্ধ নেই। সে শুনেছিল মেয়েদের ড্রেস আপে একটু সময় লাগে, কিন্তু এতটা সময় লাগে সে ভাবতেও পারেনি। অধৈর্য হয়ে শিমুকে ডাকতে যাবে, তার পূর্বেই শিমু শাড়ির কুচি ঠিক করতে করতে রুম থেকে বেরিয়ে এলো। নিজের প্রিয়তমাকে শাড়িতে দেখে হৃদগতি কিছুটা অস্বাভাবিক হলো সাফওয়ানের। বুকের মধ্যে কে যেন হাতুড়ি পেটাচ্ছর। দু একবার চোখ এদিক ওদিকে ঘুরিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল। শিমু সাফওয়ানকে উদ্দেশ্য করে বলল, আমি প্রস্তুত। সাফওয়ান মনে মনে বলল, আমাকে অপ্রস্তুত করে দিয়ে নিজে তো প্রস্তুত হবেনি। মুখে বলল, চলুন যাওয়া যাক। আজকে সাফওয়ান নিজের প্রিয় গাড়িটাকে নিয়ে বের হয়নি। এর পিছনে অবশ্য একটা কারণ আছে। বাসার নিচে নামতেই রিক্সা পেয়ে গেল ওরা। সাফওয়ান আগে শিমুকে উঠতে বলল। শিমু রিক্সায় কিছুটা সংকোচ নিয়ে বসে পড়ল। তারপর সাফওয়ান উঠে বসে পড়ল। শিমু সরে বসতে চাইলে সাফওয়ান শিমুর কোমর আঁকড়ে ধরল। কানে কানে ফিসফিস করে বলল, দূরে যেন সরে বসতে না পারেন, তার জন্যই এত আয়োজন। শিমু সাফওয়ানের দিকে চোখ বড় বড় করে তাকালো। তবে কি এই জন্যই নিজের গাড়িটা নিয়ে বের হয়নি সাফওয়ান? সাফওয়ান ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, আপনার ঠোঁটের লাল লিপস্টিক কিন্তু মারাত্মক লাগছে। পুরো রেড ওয়াইনের মতো, দেখলেই নেশা ধরে যাচ্ছে। শিমু অপ্রস্তুত হয়ে অন্যদিকে মুখ ঘোরালো। তার কান গরম হয়ে গেছে লজ্জায়। সর্বাঙ্গ শরীর শিরশির করছে। শিমুকে অন্যদিকে ঘুরতে দেখে সাফওয়ান কিছুটা অসহায় কণ্ঠে বলে উঠল, মামা, আমি কি দেখতে খারাপ বলুন তো? রিক্সাওয়ালা মামা বিস্ময় নিয়ে পিছনে ঘুরল একবার।
শিমু সাফওয়ানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আপনি কি পাগল হয়ে গেছেন সাফওয়ান? কিসব আবল তাবল বলছেন? সাফওয়ান শিমুর কথায় পাত্তা দিল না, আবারও বলে উঠল, মামা কিছু বললেন না যে? মামা আপনি দেখতে তো মেলা সুন্দর, কিন্তু এমন কথা কইতেছেন কেন? সাফওয়ান শিমুর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আমি ভাবলাম আমি দেখতে হয়তো অনেক খারাপ, সেই জন্য আপনার মামি আমার দিকে ঘুরেও তাকাচ্ছে না। রিকশাওয়ালা মামা উচ্চস্বরে হেসে দিল। মামা আপনারা পারেনও বটে। শিমু সাফওয়ানের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে রইল। মনে মনে বলল, লোকটা ভীষণ অসভ্য, হঠাৎ নিরামিষ থেকে আমিষ হয়ে গেল কি করে আল্লাহ জানেন। লজ্জা শরম একেবারে বিকিয়ে দিয়ে এসেছে মনে হচ্ছে। সাফওয়ান মিটি মিটি হাসছে আর শিমু চোখ রাঙানো উপভোগ করছে। রোজ আকাশে সূর্য উঠতে দেখি, আবার সন্ধ্যায় সূর্যকে অস্ত যেতেও দেখি। এই দেখা দেখির মাঝে আমাদের জীবন থেকে অনেকটা সময় চলে যায়। জীবনের এই উত্থান পতনের শেকলে আমরা সবাই জড়িয়ে। দেখতে দেখতে অনিকা আর আমানের বিয়ের দিন চলে এসেছে। বেশ জমকালো আয়োজনে সাফওয়ানদের বাসার ছাদে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। শিমু আর অনিকার কাজিনরা অনিকাকে গায়ে হলুদের জন্য প্রস্তুত করছিল। মাঝে মধ্যে দু একটা দুষ্টুমিও করছে। অনিকার গাল বারবার রাঙা হয়ে যাচ্ছে তাতে। শিমু অনিকার গাল টেনে দিয়ে বলল, ননদি তোমাকে ভীষণ সুন্দর লাগছে, আমান ভাই তোমাকে দেখলে অজ্ঞানী হয়ে যাবে। রুমে উপস্থিত সবাই খলখলিয়ে হেসে উঠল। অনিকার মুখ আবারও লজ্জায় রাঙা হয়ে উঠল। হয়েছে, আর লজ্জা পেও না। সাফওয়ানের বাসার ছাদ অনেকটা বড় হয়, আয়োজন খুব সুন্দরভাবেই করা হয়েছে। এক পাশে খাবারের ব্যবস্থা করা হয়েছে, আরেক পাশে নাচ গান ও অনিকাকে বসানোর জায়গা করা হয়েছে। সাফওয়ান তার স্ত্রীর দেখা সকাল থেকে এই পর্যন্ত পায়নি। বড় ভাই হিসেবে ব্যস্ততা একটু বেশি বলতে গেলে। এখনো গোসল করা হয়নি ওর। সব কিছু সুন্দরভাবে হয়েছে কিনা আবারও দেখে নিল। একমাত্র বোন বলে কথা, কোনো রকম ত্রুটি রাখা যাবে না। আয়ান রান্নার দিকটা সামলাচ্ছে। দাদি এদিক ওদিক ঘুরে ঘুরে তদারকি করছে সব ঠিক হচ্ছে কিনা। লায়লা বেগম রান্নার কাজকর্ম, অতিথি আপ্যায়ন সব মিলিয়ে সেও ভীষণ ব্যস্ত। দুপুরের দিকে অনিকাকে সম্পূর্ণ প্রস্তুত করে শিমু নিজে তৈরি হতে চলে যায়। মোটামুটি ননদের বিয়ে উপলক্ষে সে এসেছে 7 দিন আগে ঢাকা থেকে, আর সাফওয়ান এসেছে বিয়ের 3 দিন আগে। আসার পর থেকে সাফওয়ানও ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। একমাত্র বোন বলে কথা, 2 ভাইয়ের নয়নের মণি। শিমু নিজেদের রুমে এসেছে ফ্রেশ হতে। বিছানার উপরে একটি শপিং ব্যাগ দেখে অবাক হলো। সেটা খুলবে কি খুলবে না সেটা ভাবতে ভাবতে সাফওয়ান রুমে এসে পড়ল, শার্টের হাতা ফোল্ড করতে করতে। ঘর্মাক্ত শরীর, শার্টের ওপরের 2টো বোতাম খোলা। সাফওয়ান এসে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বসে পড়ল। শিমুকে ইশারা করল এসি পাওয়ার বাড়িয়ে দিতে। শিমু তাই করল। তবুও সাফওয়ানের গরম না কমায় এক টানে শার্ট খুলে ফেলল। শিমু তা দেখে দ্রুত কাবাটের কাছে চলে গেল পোশাক নিয়ে ওয়াশরুমে যাবার জন্য। ওদিকে কি করছো তুমি? শাড়ি নিচ্ছি, এখন ফ্রেশ হওয়া প্রয়োজন। অনিকাকে মেহেদি দেওয়া হচ্ছে, মেহেদি শুকালে ওকে গোসলে নিয়ে যেতে হবে। সেই পর্যন্ত ভাবছি আমি ফ্রেশ হয়ে নিই। সাফওয়ান এগিয়ে গিয়ে শিমুর পিছনে গিয়ে দাঁড়ালো। শিমু কাবাট আটকিয়ে পিছনে ঘুরতে সাফওয়ানের প্রশস্ত বুকে ধাক্কা খেল। শিমু চলে যেতে চাইলে সাফওয়ান 2 হাত দিয়ে কোমর আঁকড়ে ধরল। সাফওয়ান শিমুর থুতনিটা একটু উঁচু করে ধরল। আমার থেকে এত পালাই পালাই করো কেন? শিমু ব্রুজোড়া কুঁচকে নিল। সাফওয়ান শিমুর কুঁচকে যাওয়া ব্রুদয়ের মাঝখানে নিজের ওষ্ঠ স্পর্শ করালো। শিমু মনের জেগে ওঠা প্রশ্ন সাফওয়ান আর করতে দিল না। নিজে উত্তর দেবার ভঙ্গিতে বলল, এইসব আপনি টাপনিতে আমার রোমান্টিক ফিল আসে না। পরের বউ মনে হয়। নিজের বউকে তুমি বলতে ভীষণ শান্তি, বুঝলা? সাফওয়ান শিমুর কপালের দিকে আরেকবার এগোতে গেলে শিমু সাফওয়ানকে ছাড়িয়ে দিয়ে বলে উঠল, দূরে থাকুন। বোর্ড থেকে আমি আর দূরে থাকতে পারছি না। সাফওয়ানের অকপটে উত্তরে শিমু স্তব্ধ। এই লোকটা এত নির্লজ্জ কেমন করে হলো? সাফওয়ান বিছানার ওপর থেকে ব্যাগটা এনে শিমুর হাতে ধরিয়ে দিল। এটা পরে নাও,
অনেক খোঁজাখুঁজির পর এটা পছন্দ হয়েছে আমার। শিমু সাফওয়ানের সাথে আর ভালো মন্দ কথা বলল না, এই ভয়ে লোকটা যদি আবার ঠোঁটকাটা কথা বলে ফেলে। অতি দ্রুত শপিং ব্যাগটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাফওয়ান সেদিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে উঠল, বউকে পটানোর থেকে মশারি টানানো সহজ। সাফওয়ানের নিজেরও ফ্রেশ হওয়া প্রয়োজন, তাই সে আয়ানের রুমের দিকে ফ্রেশ হতে চলে গেল। আয়ান একগাদা পাঞ্জাবি বিছানার ওপর ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। কোনটা পরবে সেই নিয়ে সে ভীষণ কনফিউজড। সাফওয়ান আয়ানের কর্মকাণ্ড দেখে বিরক্ত হয়ে ওর দিকে এগিয়ে গেল। এগুলো কি করছিস তুই? আয়ান হতাশে উত্তর দিল, ভাইয়া আমি একটাও সিলেক্ট করতে পারছি না। সাফওয়ান আয়ানের পিঠে চাপড় দিল জোরে করে। আয়ান ব্যথায় আহ শব্দ করে উঠল। তুই দিন দিন মেয়েদের স্বভাবের হয়ে যাচ্ছিস, এত ড্রেস কেউ একসাথে নামায়? ইডিয়ট! ভাইয়া কি করি বল, মেয়েদের ইমপ্রেস করতে হবে, না হলে আমার আর বিয়েই হবে না। তুই কি বড় হবি না? আমি তো ছোট হয়েই রইলাম। কয়েকদিন পর ছোট বোনের বাচ্চা মামা বলে ডাকবে। হয়েছে, আর আফসোস করিস না। আমি অফ হোয়াইট রঙের একটা পাঞ্জাবি পরি, আর তুই গাঢ় খয়েরি রঙের পাঞ্জাবিটা পরবি, ওকে? এবার ঠিক আছে। তাহলে তুমি দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসি। দ্রুত বের হবি কিন্তু। শিমু বাথরুম থেকে বের হয়ে এসে বিছানায় শাড়িটা মেলে ধরল। অফ হোয়াইট রঙের একটি শাড়ি, আর মাঝে সুতোর কাজের হলুদ টকটকে ফুল, আর ব্লাউজটা শাড়ির সাথে ম্যাচিং করে ফুল হাতা দিয়ে বানানো হয়েছে। শিমু সাফওয়ানের রুচির প্রশংসা না করে পারল না। ভীষণ সুন্দর একটা শাড়ি এটা। সাফওয়ানের এই হুটহাট সারপ্রাইজ দেওয়ার অভ্যাস ভীষণ ভালো লাগে ওর। চুল দ্রুত হেয়ার ড্রায়ার দ্বারা শুকিয়ে হাত খোপা করে নিল। শাড়িটা সুন্দর করে পরা শেষে আয়নার সামনে নিজে ঘুরে ঘুরে দেখতে লাগলো। এর মাঝে সাফওয়ান আবার রুমে প্রবেশ করলো। শিমু শাড়ি গায়ে পরে বোকার মতো দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। সুতির শাড়ি হওয়ার জন্য শিমু একা হাতে সেগুলো ঠিক করতে পারছে না। সাফওয়ান ধীর পায়ে হেঁটে গিয়ে শিমুর পায়ের কাছে বসলো। শিমু সাফওয়ানকে দেখে একটু দূরে সরে যেতে চাইল। সাফওয়ান চোখের ইশারায় চুপ করে দাঁড়াতে বলল। তারপর খুবই সন্তর্পণে নিজের স্ত্রীর কুচিগুলো ঠিক করতে লাগলো। তারপর উঠে গিয়ে আঁচলের কুচিটা করে দিয়ে সেফটি পিনের সাহায্যে আটকে দিল। শিমুকে ঘুরিয়ে দেখলো কয়েকবার। তারপর মেকআপ বক্স থেকে হালকা গোলাপি কালার লিপস্টিক নিজে শিমুকে ঠোঁটে পরিয়ে দিল। চোখে হালকা কাজলও দিয়ে দিল। চুলের কাঠিটা খুলে চুলের বাঁধন মুক্ত করে দিল। পিঠ জুড়ে এক ঝাঁক কালো কেশ ছড়িয়ে ছিটিয়ে পড়ল। সাফওয়ান সেগুলোকে সুন্দর করে আশ্রয় খোলা রেখে দিল। স্ত্রীর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। অতঃপর মাথা আঁচল দ্বারা ঢেকে দিল। তোমার এই সুন্দর কেশ দেখার অধিকার শুধু আমার আছে, অন্য কারো না। শিমু তার প্রিয় সুদর্শন পুরুষের কথা শুনে মুগ্ধ হলো। তার প্রিয় পুরুষটা কত যত্নশীল আর দায়িত্ববান স্ত্রীর প্রতি, তার কত নিখাত ভালোবাসা। এই পুরুষটা শরীর ছোঁয়ার আগে তার মন ছুঁয়ে দিয়েছে। কজন পুরুষ পারে নিজের স্ত্রীকে এরকম করে ভালোবাসতে? আজকে তার নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা শুধু শারীরিক চাহিদায় সীমাবদ্ধ থাকে না, এটা দুজন মানুষের সার্বিক প্রয়োজনের পরিপূরক হিসেবে কাজ করে। কিন্তু অনেক যুগলি এর প্রকৃত অর্থ বুঝতে পারে না, যার জন্য সংসারে লেগে থাকে অশান্তি আর বিতৃষ্ণা। শিমুর মনে হলো তার সুদর্শন পুরুষটাকে বেশি সুদর্শন লাগছে। তার মনে ভয় হচ্ছে যদি অন্য কেউ তার পুরুষটির দিকে নজর দেয়। আপনি একটু নিচু হবেন সাফওয়ান। সাফওয়ান বউয়ের এক কথায় নিচু হয়ে দাঁড়ায়। শিমু 3 কুল পরে সাফওয়ানকে ফু দেয়। সাফওয়ান শিমুর কাণ্ড দেখে অবাক হয়ে প্রশ্ন করল, তুমি আমাকে ফু দিচ্ছ কেন? যেন কারো বদনজর না লাগে। সাফওয়ান মুখের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, সেটা আমার ওপর তোমার কবেই লেগে গেছে। শিমু মেকি রাগ দেখিয়ে চলে যেতে চায়, কিন্তু সাফওয়ান যেতে দেয় না। নিজের স্ত্রীকে নিজের দিকে ঘোরায়। প্রথমবারের মতো নিজ স্ত্রীর ঠোঁট উষ্ণ স্পর্শ করায় কেঁপে ওঠে শিমুর সমস্ত শরীর। স্বামীর থেকে এমন
প্রথম উষ্ণ স্পর্শ পেয়ে শিমু মূর্ছা যায় লজ্জায়, আর মাথা তুলে তাকায় না। নিচ থেকে রাজিয়া বেগম শিমুকে ডাকছিল। শিমু আর এক মুহূর্ত দেরি করে না, নিচের দিকে ছুট লাগায়। সাফওয়ান শিমুর লজ্জা রাঙা মুখ দেখে অমায়িক একটা হাসি দেয়। সুদর্শন দুই পুরুষের মাঝে বসে আছে এক অপরূপা সুশ্রী রমণী। খুশিতে তার দুচোখ চকচক করছে। প্রিয় পুরুষকে পারিবারিক সম্মতিতে কজনই বা নিজের করে পায়। হলুদ শাড়ি পরিহিতা রমণীর রূপ যেন ঝলমল করছে। দুভাইয়ের হৃৎপিণ্ড প্রিয় বোনের আনন্দে পুলকিত হচ্ছে। সারাদিনের ধকলে শিমু ভীষণ ক্লান্ত শরীর, আর তার সায় দিচ্ছে না। পরনের শাড়ি এলোমেলো হয়ে গেছে। এখন ওর একবার শাওয়ার নেওয়া প্রয়োজন। শিমু দ্রুত নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাফওয়ানও ক্লান্ত হয়ে নিজের কক্ষে প্রবেশ করল, কিন্তু ঘরে নিজের স্ত্রীকে না দেখতে পেয়ে হতাশ হলো। প্রায় 30 মিনিট পর শাওয়ার শেষে শিমু বের হলো। পরনে ঢিলে ডালা সাদা রঙের কামিজ। সাফওয়ান শিমুকে দেখে মুখ একটু গোমরা করে বলল, আমরা চাইলে কিন্তু একসাথে শাওয়ার নিতে পারতাম। মুহূর্তে শিমুর লজ্জায় কান গরম হয়ে গেল। কাছে এসে সাফওয়ানের সামনে কোমরে হাত রেখে দাঁড়ালো। আপনি কিন্তু দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছেন। সাফওয়ান শিমুর কোমরে রাখা হাত টেনে নিজের কোলে বসিয়ে নিল। দুহাত গলিয়ে কোমরে হাত রাখল, ঘাড়ে নাক ঘষতে লাগলো। শিমু ছোটার চেষ্টা করতে চাইলে সাফওয়ান শিমুর কানের লতিতে আলতো করে কামড় বসিয়ে দিল। শিমু লজ্জায় লাল নীল হলো বারবার। অতঃপর সাফওয়ানের অত্যাচার সহ্য করতে না পেরে শিমু সাফওয়ানের হাতে চিমটি কেটে দেয়। সাফওয়ান আহ শব্দ করে শিমুকে ছেড়ে দেয়। শিমু খলখলিয়ে হেসে ওঠে। সাফওয়ান শিমুর হাতের দিকে লক্ষ্য করে দেখে শিমুর হাতে মেহেদি লাগিয়েছে। সাফওয়ান শিমুর দিকে এগোতে চাইলে শিমু সাফওয়ানের দিকে বালিশ ছুঁড়ে মারে। আর এগোবেন না, আমি ক্লান্ত, আমার ঘুম প্রয়োজন। সাফওয়ান শিমুকে উদ্দেশ্য করে চোখ টিপ দেয়। মুখে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, এ কয়দিন দূরে থাকো, সমস্যা নেই। আর 5 দিন, তারপর তোমার এই পালাই পালাই লজ্জা সব ভেঙে দিব, প্রমিস। সাফওয়ান ওর জামার দিকে ইশারা করে শীষ বাজাতে বাজাতে ওয়াশরুমে চলে যায়। শিমু জামার পিছনের দিকে তাকাতেই লাল রং দেখতে পেল। দ্রুত ক্যালেন্ডারে তারিখ লক্ষ্য করে ওর আর বুঝতে বাকি রইল না সাফওয়ান ওকে কি ইশারা করেছে। শিমু বিছানায় বসে লজ্জায় মুখ ডেকে ফেলল। ওর লজ্জা ভীষণ লাগছে। লজ্জায় ও আড়ষ্ট হয়ে যাচ্ছে বারবার। সাফওয়ান ওকে লজ্জায় ফেলার কোনো কারণ ছাড়ছে না। একটি মিষ্টি সকাল। নতুন একজোড়া কবুতরের মিলনের জন্য সেজে উঠেছে পুরো বাড়ি। সকাল থেকে বিয়ে বাড়ি হই হুল্লোড়ে মুখরিত। অনিকা বারবার আয়নায় নিজেকে দেখছে আর লজ্জায় লাল নীল হচ্ছে। শরীরে হলুদ আভা ছড়িয়ে আছে। জুমার নামাজের পরে সে তার প্রণয় কুমারের হবে ভাবতেই অন্তর শিহরিত হচ্ছে বারেবার। নিজের মানুষটাকে আপন করে পাবার আনন্দ কতখানি অনিকা সেটা বারবার অনুভব করছে। আনন্দ, দুষ্টু মিষ্টি লজ্জা ওর শরীরকে শিহরিত করছে। আয়ান বোনের কক্ষে ঢুকতে দেখতে পেল অনেকগুলো মেয়েদের হাসাহাসি। সে ঢুকতেই সবাই কিছুটা চুপ হলো। কিন্তু এতগুলো মেয়ের মাঝে অনিকার এক বান্ধবী বলে উঠল, ভাইয়া, অনিকা তো আপনার 5 বছরের ছোট, সেই বিয়ে করে নিচ্ছে, কিন্তু আপনার সিঙ্গেল থাকার রহস্য কি? আয়ান অ্যাটিটিউড নিয়ে বলল, আমি এইসব বিয়েটে এখনই করতে চাই না। অনিকার ইচ্ছে করলো ভাইকে একটু পচাতে, কিন্তু বন্ধু মহলে আর কাজিন মহলের সামনে প্রিয় ভাইকে লজ্জা দিতে মন চাইল না। কিন্তু ভিড়ের মাঝে আয়ানদের ছোট ফুফির মেয়ে বলে উঠল, ওহ জানি তুমি কেমন বিয়ে পাগলা, আসলে কোনো মেয়েই তোমায় পাত্তা দেয় না, এই ব্যাপার। মুহূর্তেই ঘর জুড়ে হাসির শব্দ ছড়িয়ে পড়ল। আয়ান তার ছোট ফুফির মেয়ে তোহার দিকে রাগি চোখ করে তাকালো। মেয়েটা তার চেয়ে বয়সে ছোট, কিন্তু সম্পর্ক দা আর মাছের নেয়। দেখ, তুই আমাকে বললি আমাকে মেয়েরা পাত্তা দেয় না, আজকে আমি 10টি মেয়ে পটাবো, আগামী 1 মাসের ভিতরে বিয়ে করে হানিমুনেও যাব। আয়ান নিজের কথা শেষ করে রেগে ঘর থেকে বেরিয়ে গেল। এই পুস্কি মেয়ে তাকে অপমান করার সাহস কোথায় পেল? সেই হয়তো প্রথম ছেলে যে বোনের বিয়েতে বউ খোঁজার মিশনে নেমেছে।
তাকে নাকি তোহা বলে মেয়েরা পাত্তা দেয় না। ওই তাই কেউ দেখিয়ে দিবে ও কি জিনিস। আয়ান বেরিয়ে যেতে তোহার আত্মা স্যাত করে উঠল। এ ছেলে যদি গার্লফ্রেন্ড মিশনে তবে তার কি হবে। অনিকার বিয়ের বরযাত্রী নিচে এসে গেছে। অনিকার কাজিন মহল আর বন্ধু মহল ছুটে গেছে নিচে। অনিকাও নিজের লেহেঙ্গাটা উঁচু করে ব্যালকনির দিকে ছুটল। ওর কাঙ্ক্ষিত পুরুষকে দেখে ওর চক্ষুদয় শীতল হলো। এই মুহূর্তে মনে হলো ওর পাশে হাজারো প্রজাপতি উঠছে। কি নিদারুণ ভালো লাগা কাজ করছে ওর মাঝে। আমানকে হালকা মিষ্টিমুখ করিয়ে বাড়িতে প্রবেশ করালো সবাই। আমান বাড়িতে প্রবেশ করার সময় অনিকার ব্যালকনির দিকে তাকালো একবার, কিন্তু তার দেখার পূর্বে অনিকা নিজেকে পর্দার আড়াল করে নিল। আমান যদিও কিছুটা হতাশ হলো, কিন্তু পরক্ষণে ওর ঠোঁট জোরে মুচকি হাসি ছড়িয়ে পড়ল। অনিকার আর আমানের শুভ বিবাহ সম্পন্ন হলো। সবাই আলহামদুলিল্লাহ বলে মিষ্টিমুখ করল। একটু পরে চলে এলো বিদায়ের সময়। অনিকার হাসি মুখটা কালো হতে লাগলো। ওর ভাবতে অবাক লাগছে, ওর এত ভালোবাসার পরিবার ছেড়ে ওকে চলে যেতে হবে এবার। শিমু ধীর পায়ে হেঁটে গিয়ে অনিকার কাঁধে হাত রাখে। নিজের কাঁধে প্রিয় ভাবির হাত পেয়ে অনিকার ছলছল চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। বোনের মতো ভাবিকে শক্ত করে আঁকড়ে ধরে কান্না করতে শুরু করে। লায়লা বেগম মেয়ের কান্না দেখে নিজের কান্না সামলাতে পারে না। রাজিয়া বেগম গিয়ে ছেলে বউকে নিজের বুকে আগলে নেয়। আলতাফের শক্ত খোলসের ভিতর থেকে পিতৃসত্তা হাহাকার করে ওঠে। সাফান আর আয়ান নিজ বোনের বিদায়ে কলিজা ছিঁড়ে যাওয়ার বেদনা অনুভব করে। কি নিদারুণ মর্ম বেদনা। মেয়ের বোনের বিয়ে দেওয়াটা যতটা সুখের, তার থেকে বেশি কয়েক গুণ কষ্টের। এই দুঃখ শুধুমাত্র মেয়ের পরিবারই বুঝতে পারে। কিন্তু ওই যে সমাজ বলে একটা কথা আছে, যার নিয়মে আমরা বাধা, সেই নিয়মকে উপেক্ষা করার সাধ্যি কোনো ভদ্রলোকের নয়। দীর্ঘ সময় কান্নাকাটি চলল। অনিকা কিছুতেই তার পরিবার ছেড়ে যেতে চায় না, কিন্তু ওই যে স্বামীর ঘরে যেতেই হবে। সবাই অনেক কষ্টে অনিকাকে আমানের গাড়িতে তুলে দিল। সাফওয়ান আমানের হাত ধরে বলল, ভাই, তুমি আমার কলিজার টুকরাকে নিয়ে যাচ্ছ, ওকে একটু দেখে রেখো। তোমার সাধ্য অনুযায়ী ওকে ভালোবাসা দিয়ে আগলে রেখো। ও ভুল করলে শাসনও করো। ও আমার একমাত্র বোন। আমি যেহেতু তোমাকে ওর হাতে তুলে দিলাম, আমি আশা রাখছি ওকে তুমি আগলে রাখবে। আমান সাফওয়ানের হাতের ওপর নিজের হাত রেখে বলল, ভাইয়া, এখনও আমার স্ত্রী। আমি কখনোই চাইব না আমার স্ত্রী কখনো কোনো কষ্ট পাক। আপনি আমার ওপর পুরোপুরি বিশ্বাস করতে পারেন। আমি আপনার বিশ্বাসের অমর্যাদা কখনোই করব না। আয়ান এগিয়ে গিয়ে আমানের কলার ধরে বলল, দোস্ত, তোর কারণে যদি আমার বোন কষ্ট পায়, তবে তোরে আমি যে কি করব তুই নিজেও জানিস না। আর বোনের বড় ভাই হিসেবে বলছি, আমাদের কলিজাটাকে একটু দেখে রাখিস। ওকে অবহেলা করিস না দোস্ত। অবহেলা করলে না হয় তুই আমাকে শুলে চড়াস। শেষবারের মতো বন্ধুকে জড়িয়ে ধরে বিদায় জানিয়ে গাড়িতে গিয়ে বসলো আমান। অনিকা নিজের ভাইদের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমান অনিকাকে নিজের বুকে আগলে নিল। ফুলে ফুলে সাজিয়ে রাখা ঘরে বসে আছে অনিকা। কখনো পরিবারের কথা মনে পড়ে চোখ ভেসে যাচ্ছে, আবার কখনো অজানা শিহরণে বুক কেঁপে উঠছে। কেমন সব ছন্নছাড়া অনুভূতি তাকে আবদ্ধ করে নিচ্ছে। আমান কক্ষে প্রবেশ করে অনিকাকে সালাম দিল। অনিকা আমানের কণ্ঠ পেয়ে কিছুটা বিচলিত হলো, কিন্তু পর মুহূর্তে সেও সালামের জবাব দিল। আমান সন্তর্পণে নিজ স্ত্রীর পাশে গিয়ে বসল। চিবুক উঁচু করে ধরল নিজের সামনে। লজ্জায় আড়ষ্ট হয়ে অনিকা মাথা নিচু করে নিল। আমান নিজের স্ত্রীর লজ্জা দেখে খুশি হলো। নিজ পকেট থেকে একটা ফিঙ্গার রিং বের করে স্ত্রীকে পরিয়ে দিল। স্ত্রীর হাতে চুমু খেতে ভুলল না। লজ্জায় অনিকা নিজেকে আরো বেশি গুটিয়ে নিল। আমান মুচকি হাসি দিয়ে বলল, জনাবা, আপনি আমার জন্য কি উপহার এনেছেন? অনিকা নিজের জিভে কামড় বসালো। অতিরিক্ত লজ্জার কারণে সে সব ভুলে গেছে। লেহেঙ্গা গুটিয়ে নিজের লাগেজের দিকে এগুলো।
আমান চুপচাপ স্ত্রীর কাণ্ড দেখতে লাগলো। অনিকা নিজের লাগেজ খুলে একটা বাক্স বের করে আমানের হাতে দিল। যদিও এটা তোমার উপহারের মতো দামি নয়, কিন্তু আমি আমার সাধ্য মতো তোমায় এটা দিয়েছি। আমান বাক্স খুলে দেখলো একটা ব্র্যান্ডের ঘড়ি। আমি কিন্তু তোমাকে নিজ হাতে পরিয়ে দিয়েছি, তাই তুমিও। অনিকা আমানের হাতে ঘড়ি পরিয়ে দিল। তোমার নিশ্চয়ই ভারী পোশাকে কষ্ট হচ্ছে, তুমি এই পোশাকগুলো পরিবর্তন করে এসো। আমার কাছে তুমি না সাজলে অপরূপা। অনিকা স্বামীর কথা শুনে নিজের চোখ দুটো বন্ধ করে নিল। প্রতিটা স্ত্রী চায় তার প্রিয় পুরুষের থেকে এই বাক্যগুলো শুনতে। আমার নিজে অনিকার লাগেজ থেকে নিজের পছন্দ মতো ড্রেস অনিকার হাতে তুলে দেয়। অনিকা সেই জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। দীর্ঘক্ষণ শাওয়ার শেষে অনিকা বের হয়ে আসে। তার ছোট ছোট ঘাড় পর্যন্ত কেশ ছেড়ে দেয়, যেগুলো থেকে টপ টপ করে পানির ফোঁটা পড়ছে। অনিকা ধীর পায়ে এসে ড্রেসিং টেবিলের সামনে আসে। তোয়ালে দিয়ে নিজের চুল মুছতে থাকে। আমান অনিকার পাশে গিয়ে অনিকাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তুমি একজন হার্ট সার্জনের হার্টকে কোমায় পাঠিয়ে দিয়েছ, এখন একে তোমারই ঠিক করতে হবে। আমান হুট করে গভীর আলিঙ্গনে জড়িয়ে নিল প্রেয়সীকে। এই আলিঙ্গন সেই উষ্ণ যে আলিঙ্গনে কোনো পাপ নেই, আছে শুধু আল্লাহর সন্তুষ্টি আর সোয়াব। অনিকার বিয়ে কেটে যাওয়ার পরে কেটে গেছে গোটা 20 দিন। আয়ান বেচারা তার ওয়াদা রক্ষা করার জন্য মরিয়া হয়ে উঠেছে। মাকে সে সাফ সাফ জানিয়ে দিয়েছে, আম্মা জান, আমি কালো লুলা কানা কিচ্ছু নই। আপনি আমাকে দ্রুত 10 দিনের ভিতরে বিবাহ দিবেন, না হলে আমি সন্ন্যাস নিব। ছেলের করা থ্রেটে লায়লা বেগম হতবম্ব। তিনি জানেন তার ছোট ছেলে ভীষণ ঠোঁটকাটা, কিন্তু তার পাশাপাশি নাক কাটাও। খুব শীঘ্রই আয়ানকে ফিরতে হবে। দেশে এসেছে গোটা 6 মাস হলো, আর 2-1 মাস হয়তো আছে। ছেলে তাকে এও জানিয়ে দিয়েছে মেয়েকে সে দেখতেও চায় না। লায়লা বেগম যেমন পাত্রী পাক না কেন, হোক সে সমস্যাময়, তবুও সে বিয়ে করবেই। অতঃপর সিদ্ধান্তহীনতায় ভুগে তিনি এই ব্যাপারে আলতাফকে জানালেন। আলতাফ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন আগামী 10 দিনের মাঝে ছেলেকে সে বিয়ে দিবেন। তাই আর দেরি না করে তার ছোট বোনকে ফোন দিলেন। ছেলেরে পাগলামো থামাতে তার ছোট বোনের সাথে কথা বলাটা ভীষণ প্রয়োজন। শিমুকে সাফান একটি লাল শাড়ি উপহার দিয়ে বলেছে এটা পরে আজ রাতে তার জন্য তৈরি থাকতে। সাফানের ইশারা শিমু ঠিকই বুঝতে পেরেছে। শাড়িটা একদম ফিনফিনে পাতলা, পরলে শরীরে অনেক অংশ দৃশ্যমান হবে। যদিও শিমুর কাছে সাফওয়ানের এটা দ্বিতীয় আবদার। আজও প্রথম দিনের কথা মনে পড়লে তার শরীর ক্ষণে ক্ষণে শিউরে ওঠে। লজ্জায় আড়ষ্ট হয়ে যায় ওর সমস্ত শরীর। সাফওয়ান ওর লজ্জা দেখে নাকের মাথায় কামড় দিয়ে বলে, বলো তো বউ, তোমার লজ্জা আমি কবে ভাঙতে পারবো? সেই কথা শুনে শিমু আরও বেশি লজ্জায় নুয়ে যায়। রাজিয়া বেগমের সাথে তার সম্পর্কটা এখন স্বাভাবিক। সাধারণ দাদি শাশুড়িদের সাথে নাতি বউয়ের সম্পর্ক যেমন হয়। মাঝে মধ্যে সে জিজ্ঞেস করে নতুন অতিথি আসবে কবে। দুঃখগুলো শিমুর এখন কোথায় যেন মিলিয়ে গেছে। প্রত্যেকের ভালোবাসা পেয়ে এখন তার নিজেকে ভীষণ সুখী মনে হয়। শিমু একটা জিনিস গভীরভাবে অনুভব করছে, পৃথিবীতে একটি মেয়েকে তার স্বামী যদি প্রকৃত ভালোবাসে, তাহলে কোনো দুঃখই সেই মেয়েটাকে স্পর্শ করতে পারে না। রাত নেমে গেছে আকাশ জুড়ে। সাফওয়ানের পছন্দ মতো শিমু নিজেকে সাজিয়েছে। চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে পুরো পিঠ জুড়ে। সাফওয়ান আর শিমু দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। সাফওয়ান অতি সন্তর্পণে নিজ স্ত্রীর কোমরে হাত রাখল। শিমুর কাছে যদিও এটা প্রথমবার নয়, কিন্তু তবুও তার শরীর শিউরে উঠল। সাফওয়ান আর শিমু চাঁদের আলোয় দাঁড়িয়ে কিছুক্ষণ চন্দ্রবিলাস করল। সাফওয়ান অবশেষে পেরেছে তার প্রেয়সীকে প্রেম পুকুরে ডুবিয়ে মাতাল করে দিতে, অভিমানী প্রেয়সীর অভিমান ভেঙে দিয়ে আপন করে নিতে। আজ শিমুর মনে সাফওয়ানের জন্য কোনো অভিযোগ নেই, আছে শুধু এক বুক ভালোবাসা। শিমুকে কোলে নিয়ে সাফওয়ান নিজের কক্ষের উদ্দেশ্যে রওনা হলো।
নিজের অর্ধভাগকে আবারও পবিত্র ছোঁয়ায় রাঙিয়ে দেবার জন্য। ভালোবাসাময় রাতের সাক্ষী হলো আকাশের রঙিন তারারা, চারিদিকে মৃদু হাওয়া একজোড়া চড়ুই পাখিকে আরও মাতাল করে দিল। এই পবিত্র ভালোবাসা সত্যি সুন্দর। ভালোবাসায় মোড়ানো দিনগুলো খুব দ্রুত চলে যায়, বিপরীতে দুঃখে মোড়ানো সময়গুলো যেতে চায় না। একদিনকে মনে হয় 1000 দিনের চেয়েও বড়। আসলে এগুলো সব কিন্তু আমাদের চিন্তা ভাবনারই ফসল। সাফওয়ান, শিমু, আয়ান, অনিকা সবার জীবনে পরিবর্তন এসেছে। সবাই এখন যার যার জীবন নিয়ে ভীষণ ব্যস্ত। সেদিন আয়ানের জেদের কাছে হার মেনে আলতাফ আর লায়লা বেগম বাধ্য হয়েছিলেন তাকে 1 মাসের মধ্যে বিয়ে দিতে। কিন্তু দুর্ভাগ্যবশত আয়ান পাত্রীর মুখটা অবধি দেখেছিল না। যখন জানতে পারল মেয়েটা তোহা, তখন তার কাছে কোনো উপায় ছিল না। যে মেয়েটার সাথে আয়ানের সম্পর্ক ঝগড়াটে শালিকের ন্যায়, সেই মেয়েটার সাথে গভীর বন্ধনে আবদ্ধ হয়ে যায় নিজের অজান্তেই। সারাদিন দুজনের মাঝে টোকাটুকি লেগেই থাকে। যদিও তারা বিদেশ পাড়ি জমিয়েছে বিয়ের পরপরই, কিন্তু অভিযোগগুলো ফোন দিলেই শুনতে পারা যায়। আর অনিকা এখন 6 মাসের প্রেগনেন্ট। আমান তাকে সর্বদা আগলে আগলে রাখে, কোনো রকম কাজই তাকে করতে দেয় না। আমানের বাবা সিরাজুল সাহেব ছেলের বইয়ের জন্য এক কথায় পাগল বলা চলে। আমানের মায়ের মেয়ে না থাকায় একটা মেয়ে পেয়ে সে যেন ভীষণ খুশি। পরিবর্তন এসেছে সাফওয়ান আর শিমুর জীবনেও। তারা আজকে প্রথমবারের মতো বাবা মা হতে যাচ্ছে। সাফওয়ান ওটি রুমের সামনে পায়চারি করছে। লায়লা বেগম আল্লাহর কাছে দোয়া করছেন। শিমুর বাবা তার 2 মেয়েকে নিয়ে এক কোণে দাঁড়িয়ে আছে শুকনো মুখ করে। আলতাফ পূর্বের মতো মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছেন। কি রুদ্ধশ্বাস পরিস্থিতি, সময় যেন গড়ায় না। প্রতি সেকেন্ডকে মনে হয় কয়েক ঘন্টার সমান। এমন অভিজ্ঞতা হয়তো সকল হবু বাবারই হয়। প্রায় 40 মিনিট পর একজন নার্স ওটি থেকে বেরিয়ে আসে। তার হাতে সদ্য জন্মানো এক পুত্র সন্তান, যার কান্নার শব্দে নীরবতা ভেঙে গেছে কিছুক্ষণ পূর্বেই। যেন এই ছোট শিশু নিজের আগমনী বার্তা ছড়িয়ে দিচ্ছে সকলের মাঝে। বাচ্চার কান্নার শব্দ পেয়ে সাফওয়ান নার্সের দিকে দৌড়ে গেল। নার্স নিজের কোলে থাকা সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাকে সাফওয়ানের কোলে তুলে দিলেন। লায়লা বেগম দৌড়ে এলেন নিজের নাতির কাছে। সাফওয়ানের পিতৃসত্তা আন্দোলিত হলো। এক বিন্দু সুখ যেন পুরো শরীর গ্রাস করে নিল। আহ, কি আনন্দ, সেটা কখনোই বোঝানো সম্ভব নয়। লায়লা বেগম নিজের নাতিকে কোলে নিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। অনিকা আর রাজিয়া বেগম নিজেদের শারীরিক অসুস্থতার কারণে হসপিটালে উপস্থিত নেই, তবুও তারা বারবার ফোনে কল করছে। আলতাফ নিজে তাদেরকে সুখবর দিলেন। তার গম্ভীর মুখে হাসি ছড়িয়ে পড়ল। দৌড়ে গেলেন নিজের নাতিকে দেখতে। ফিহা রিহাও বাদ গেল না। সাফওয়ান নার্সকে উদ্দেশ্য করে বলল, সিস্টার, আমার স্ত্রী কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনার স্ত্রী অনেক ভালো আছেন। আমি ওর সাথে কখন দেখা করতে পারবো? আর কিছুক্ষণ পরই। সাফওয়ানের সত্তা শান্ত হলো, আনন্দিত হলো এই ভেবে তার স্ত্রী সন্তান উভয়ই সুস্থ আছে। বেশ কিছুক্ষণ পরে সাফওয়ানকে শিমুর কাছে যেতে দেওয়া হলো। শিমু চোখ দুটো বন্ধ করে আছে, এক হাতে স্যালাইন চলছে। ধীর পায়ে হেঁটে সাফওয়ান শিমুর পাশে বসল। শিমুর এক হাত নিজের 2 হাতের মাঝে পুরে নিল। কেমন লাগছে এখন তোমার? শিমু স্বামীর কণ্ঠ পেয়ে চোখ খুলে তাকালো। মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, বাবুকে দেখেছেন? সাফওয়ান ওপর নিচ মাথা নাড়ালো, যেন একদম তোমার মতো হয়েছে দেখতে। শিমু ঠোঁটের কোণের হাসি আরো প্রশস্ত হলো। একজন নার্স ওদের বাচ্চাকে নিয়ে এসে সাফওয়ানের কোলে দিল। শিমু স্বামী আর বাচ্চাকে দেখে খুশিতে 2 চোখ বন্ধ করে নিল। তার জীবনের সর্বোত্তম পাওয়া হয়তো এটা। ওর আজ নিজেকে পরিপূর্ণ নারী মনে হচ্ছে। ওর মতো সাধারণ মেয়ে যে এত কিছু পেয়ে যাবে, সেটাও কল্পনাও করতে পারেনি। শিমুকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। 1 মাস হলো। ও এখন সম্পূর্ণ সুস্থ। ওর সমস্ত খেয়াল লায়লা এবং রাজিয়া বেগম রাখে। রাজিয়া বেগম এখন অনেকটা পরিবর্তন হয়েছে বলতে গেলে
শিমুর অমায়িক ব্যবহার তাকে পরিবর্তন করতে বাধ্য করেছে। গুরুগম্ভীর আলতাফ সাহেব এখন বেশ হাসি খুশি থাকে নাতিকে নিয়ে। আয়ান আর তোহাও এসেছে ছোট সাদমানকে দেখতে। তোহার কোলে ছোট সাদ চোখ বন্ধ করে আছে। তোহা আয়ানকে উদ্দেশ্য করে বলল, দেখো, আমারও কিন্তু খুব দ্রুত একটা পুস্কি চাই। নিজেই নিজেকে সামলাতে পারে না, সে আবার পুস্কা পুস্কি সামলাবে। কথাটা মোটেও পছন্দ হলো না তোহার। রাগ করে সাদমানকে শিমুর কোলে দিয়ে গটগট করে নিজের কক্ষে চলে গেল। শিমু আয়ানের দিকে চোখ গরম করে তাকাতেই আয়ানও তোহার পিছনে হাঁটা দিল। তাদের এই কাণ্ড দেখে লায়লা বেগম হাসতে হাসতে ড্রয়িং রুমে এসে বসলেন। যাই বলো বৌমা, আয়ানের জন্য কিন্তু তোহা একেবারে পারফেক্ট। জি আম্মা, পারফেক্ট ম্যাচ। আয়ান গিয়ে তোহাকে পিছন থেকে জড়িয়ে ধরল। এত রাগ করো কেন কথায় কথায়? তুমি তো সব আজে বাজে কথা বলে রাগিয়ে দাও। ওকে, আর রাগাবো না। আমাদের 1 ডজন বাচ্চা হবে, এবার খুশি তো? কিন্তু এত বাচ্চা দিয়ে কি করব? ফুটবল টিম বানাবো। তোহা পিছন দিকে ঘুরে আয়ানের নাক টিপে দিল। ওকে। শিমুকে দেখে রাখার জন্য বাবুকে টেক কেয়ার করার জন্য সাফান শিমুকে বাড়িতে রেখে গেছে। বাড়িতে এসেই পুত্রকে নিয়ে এই যে মরিয়া হয়ে উঠেছে, দিন দুনিয়া সব ভুলে বসেছে একদম। শিমু কয়েকবার ডেকে গেছে খাবার খাওয়ার জন্য, কিন্তু সাফানের কোনো পাত্তা নেই। তাই আর না পেরে খাবার বেড়ে একেবারে নিজেদের ঘরে নিয়ে এসেছে। এই যে সাহেব, খেতে তো হবে নাকি? আপনি নিজেও খাচ্ছেন না, আমার ছেলেকেও খেতে দিচ্ছেন না। খাওয়া দাওয়া সব পরে হবে। শিমু আর সাফানের সাথে তর্কে জড়ায় না। 1 প্লেট ভাত মেখে নিয়ে সাফানের কাছে যায়। 1 লোকমা ভাত সাফানের সামনে ধরে। আসার পরে কিছুই খাওয়া হয়নি আপনার, তাই কোনো দ্বিরক্তি না করে এগুলো মুখে পুরুন চটপট। সাফান আর মানা করে না, কিন্তু বউয়ের সাথে দুষ্টুমি করতে ছাড়ে না। শিমু বিরক্ত হয়ে বলল, 1 বাচ্চার বাবা হয়ে গেলেন, তবুও দুষ্টুমি গেল না। আরেক বাচ্চার বাবা হওয়ার প্ল্যান করছি। কি বলো আব্বু? সাফান নিজের ছেলেকে কথাটা বলে শিমুর দিকে তাকিয়ে চোখ টিপ মারে। আপনার লজ্জা জীবনও হবে না। স্ত্রীর কাছে লজ্জা পেলে তো সন্ন্যাসী হতে হবে। শিমু সাফানকে আলতো চাপড় মেরে সাফানের কাঁধে মাথা রাখল। আমি আপনার সাথে বৃদ্ধ হতে চাই সাফান। আপনাকে ভালোবেসে আপনার প্রেম পুকুরে ডুবে যেতে চাই। শুধু এতটুকু পেলে আমার কিছুই চাই না। আমি তোমার প্রেম পুকুরে ডুবে নিজের অস্তিত্ব সংকটে ফেলেছি। এমন সংকটে আমি বারবার পড়তে চাই। তোমার প্রেমের পুকুরে আমি এক সাধারণ মাঝি হয়ে বাঁচতে চাই। আমি তোমাকে ভালোবেসে জান্নাতে যেতে চাই। আমিও আপনাকে এপার ওপারে দুপারই পেতে চাই। ওদের কথার মাঝে সাদমান জোরে কেঁদে ওঠে। দুজনে নিজেদের হুঁশে ফিরে আসে। দুজনে মুস্কি হেসে আগলে নেয় নিজেদের ছেলেকে। এটাই যে তাদের ভালোবাসা সর্বোত্তম চিহ্ন। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।